হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছেন সবাই? আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন আর আমিও খুব ভালো আছি। আমার নতুন আরেকটি ব্লগে আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। রোজকার মতো আজকের ভিডিওটিও আমি আমার রান্নাঘর থেকে শুরু করলাম। আশা করছি আমার অন্যান্য ভিডিওর মতো এই ভিডিওটিও আপনাদের বেশ ভালো লাগবে। তা এখন বাজে সকাল 6টা আর আমি ব্রেকফাস্ট তৈরি করার জন্য রান্নাঘরে চলে এলাম। তো আজকে করব পনির দিয়ে ছোলার ডাল। ছোলার ডালটা রাতেই আমি ভিজিয়ে রেখেছিলাম, তো দুটো সিটি দিয়েই নামিয়ে নিয়েছি। আর এখন পনিরটাকেও খুব ছোট ছোট করে কেটে নিলাম, ছোলার ডালের মতো করে আর কি। আর এখানে তেলের মধ্যে দিয়ে দিলাম একটু পাঁচফোড়ন, তেজপাতা, আদা। তো এটাকে একটু ভালো করে ভেজে নিয়ে এর মধ্যেই দিয়ে দেব পনির। তো পনিরটা দিয়ে আরও কিছুক্ষণ ভাজবো, পনিরটা যতক্ষণ লাল হয়ে যায় ততক্ষণ পর্যন্ত। তারপরে যে সেদ্ধ করে রাখা ডালটা আছে ওটা এর মধ্যে দিয়ে নুন মিষ্টি টেস্ট করে নিয়ে নামিয়ে নেব আর কি। এই তো পনিরটাও ভাজা হয়ে গেছে আর সেদ্ধ করে রাখা ডালটাও আমি দিয়ে দিলাম। তো ডাল সেদ্ধ করার সময় হলুদ দিতে ভুলে গিয়েছিলাম, তো পনিরের মধ্যেই ওই জন্য হলুদ দিয়ে দিয়েছি। তো পনিরটা ওইদিকে হচ্ছে, ততক্ষণে আমি রুটিগুলো বেলে নেব। রুটিগুলো সেঁকা হয়ে গেছে, এখন টিফিনটা প্যাক করে দিচ্ছি। তো এখানে দিয়ে দিলাম দুটো রুটি আর একটা বাটিতে দেব ছোলার ডাল আর একটা ডিম সেদ্ধ করতে দিয়েছি। তো রুটি, ছোলার ডাল আর ডিম সেদ্ধ আজকে এগুলোই দেব। আর ওই তো আগেই বললাম, যদি একটু বেশি কন্টেনার ক্যারি করে তাহলে কিন্তু ফল বা অন্য কিছু সঙ্গে দেওয়া যায়। তো ওই যে বেশি নিতে চায় না, তো এখানে ওকে চা খেতে দিয়েছি আর ওর টিফিনটা আমি এখানে প্যাক করে দিচ্ছি। তারপরে আমার হাজব্যান্ড বেরিয়ে গিয়েছে, তো আমার ছেলে এখনও ঘুমোচ্ছে, ওকে ডাকিনি। তো এখানে আমি আমার ওই অ্যাপেল সিডার ভিনিগারটা ওটা রেডি করে নিচ্ছি, ওটা খেয়েই পরবর্তী কাজে হাত দেবো আর কি। বাবাইকে ঘুম থেকে তুলে দিয়েছি, ব্রাশ করিয়ে দিয়েছি, একটু কিছু খেয়ে আবার নিচে গেছে খেলা করতে। তো ওদের আজকে স্কুলে বসন্ত উৎসব রয়েছে, তো ওর যেহেতু রঙে অ্যালার্জি রয়েছে, তো আমরা এবার রং খেলবও না আর ওকে ওই জন্য বসন্ত উৎসবে পাঠাইও নি। তো ও নিচে গিয়ে খেলছে আর ততক্ষণে আমি রান্নাটা সেরে নেব। তো এই যে চিংড়ি মাছটা ভেজে নিলাম আর এর মধ্যেই মশলাটা দিয়ে দিলাম। চিংড়ি মাছটা আর কড়াই থেকে তুলিনি। তো আজকে করব এঁচোড় চিংড়ি। তো এঁচোড়টা আগেই সেদ্ধ করে আমি আলাদা করে ভেজে নিয়েছিলাম, তারপরে মশলা কষে এই যে দিয়ে রান্না করে নিলাম। আজকের মতো রান্নাবান্না কমপ্লিট করে চলে এলাম ঘরে। তো এখনও ঘরের কোনো কাজেই হাত দিইনি, বিছানাটাও তুলিনি। আর সকালে বাসি কাজ বলতে ওই তো ঘরটা ঝাড় দেওয়া হয় না, কারণ ওই সন্ধ্যাবেলা কাকিমা ঘর মুছে যায়, ঘরটা খুব একটা নোংরাও হয় না। আর আমার ঠাকুর ঘরটা যেহেতু আলাদা, ওই জন্য আর কি ঠাকুর ঘরটা আলাদা করে মুছে ঝেড়ে মুছে নিলেই হয়ে যায়। আর আমাদের ঘরটা আমি এই রান্না করে এসেই ঝাড় দিই। আর বিকালবেলা কাকিমা এসে ঘরটা মুছে দেন। তো ওনাকেও কিছু বলা হয় না, কারণ উনি আরও 10টা বাড়িতে কাজ করে। তো ওনার যখন সময় হয় তখন এসেই আমাদের বাড়িতে কাজ করে। তো যেহেতু অনেক দিন ধরেই কাজ করছে আমার বিয়ের আগে থেকে আর কি, তো যেরকম করে সেটাই ভালো। শুধু শুধু একজনের কাজ নিয়ে নেব বা ওনাকে ছাড়িয়ে অন্য কাউকে রাখবো? তো আর এমনি অনেক দিন থেকে যেহেতু কাজ করছে, ওই জন্য উনি একটু বিশ্বস্তও হয়ে গেছে। তো উনি যেরকম সময় পারে এসে আমাদের কাজগুলো করে দেয়, এতেই অনেক। তো এই যে মশারিটা এখন ভাঁজ করে নেব। বেশ অনেক দিনই হলো মশারি টানাতাম না। উপরের ঘরে মশা কম হওয়াতে মশারি কিন্তু প্রয়োজন হয় না। তো সেদিন ফোনে একটা নিউজে দেখছিলাম যে একটা বাচ্চা ছেলেকে মশায় কামড়েছে, তো মশার কামড়ে ওর জাপানি এনসেফেলাইটিসটা হয়েছে। তো ওকে দেখে খুবই খারাপ লাগছিল আর আমারও মনে মনে ভয় লাগছিল যে আমার ঘরেও তো বাচ্চা রয়েছে। আমরা বড়রা আমাদের কোনো কিছু যদি হয় আমরা কিন্তু নিজেদেরকে সামলে নিতে পারবো, কিন্তু বাচ্চাদের কোনো কিছু হলে ওরা তো আমাদের মতো অতটা সামলাতে পারবে না। তো ওদের শরীর খারাপ বা ভালো মন্দ দেখাটা আমাদের তো দায়িত্ব কর্তব্যের মধ্যে পড়ে। সেই জন্য ওদের কথা ভেবে একটু মশারিটা টানানোর চেষ্টা করব আমরা সবাই। তো মশা যেমন তেমন, তাছাড়া ঘরে যেরকম বিভিন্ন পোকামাকড় থাকে, লাইটের আলোর সামনে যে পোকাগুলো আসে ওগুলো কানের মধ্যেও যেতে পারে বা চোখে যেতে পারে। তো সেই জন্য আমাদের কিন্তু প্রত্যেকেরই মশারি টানানোটা খুবই প্রয়োজনীয়। তো এই তো মশারিটা ভাঁজ করছি। মশারি ভাঁজ করতে কিন্তু আমার ভালো লাগে, কিন্তু মশারি টানাতে খুবই বিরক্ত লাগে আর এই কাজটি আমার হাজব্যান্ডই করে থাকে। তো ও যেহেতু রাতে টানিয়ে দেয়, তাই সকালে মশারি তোলার দায়িত্বটা আমার। তো এই যে মশারিটা সুন্দর করে ভাঁজ করে নিলাম। তো এবার এটাকে ভিতরে রেখে দেব। আর আমার বিছানার যত এক্সট্রা জিনিসপত্র রয়েছে, যেমন লেপ, ব্ল্যাঙ্কেট, ওগুলো তো আমি খাটের মধ্যেই রাখি।
আর যে কাঁথা বালিশ মশারি ওগুলো আমি এই ওয়ার্ড্রপটার ওই সাইডটা ব্যবহার করি। তো এই যে বেডশিটটা উল্টে দিলাম, বললাম আজকে ডিপ ক্লিনিং করব। তো ওই যে ঝুল ঝাড়ু দিয়েই আজকে ঝাড়বো, মানে এই ঝাড়ুটা দিয়েই ঝেড়ে নেব। ওই ভ্যাকিউম ক্লিনার চালাতে ভালো লাগছে না, আর এমনিতে যে খুব আওয়াজ হয় আর কি, তো একটু ঝামেলাই মনে হয় আমার কাছে। তো এটা দিয়ে খুব একটা বেশি হয়নি আর কি, যেটুকু হয়েছে এটা দিয়েই ভালো করে ঝেড়ে নেব। তো ভ্যাকিউম ক্লিনারের যে সুবিধাটা রয়েছে সেটা হলে কি হয়, ধুলোগুলো উড়ে চোখে মুখে আসে না আর কি। আর এটা দিয়ে কি হয়, ঝুল ঝাড়লে ধুলোগুলো উড়ে গায়ে পড়ে, সব জায়গায় ছড়িয়ে যায় আর কি। যদিও সূক্ষ্ম সূক্ষ্ম চোখে দেখা যায় না, তবুও ধুলোগুলো খুব উড়তে থাকে। আর ভ্যাকিউম ক্লিনারের কি হয়, ওর সেকশন পাওয়ারের দ্বারা ভ্যাকিউম ক্লিনার কিন্তু সমস্ত ধুলো কিন্তু টেনে নেয়। তো এই যে পর্দাগুলোও ভালো করে ঝেড়ে নেব। ঝাড়ুটা কিন্তু আমি আগেই ধুয়ে দিয়েছিলাম, তো ঝাড়ুটা কিন্তু নোংরা নয় আর কি, ধুয়ে তারপরে ব্যবহার করছি, ধুয়ে শুকোতে দিয়েছিলাম। তো আজকে হলো শুক্রবার, আর সামনে যেহেতু হোলি, তো সেকেন্ড স্যাটারডে সানডে আর মনডে মিলে আমার হাজব্যান্ডের 3টে ছুটি রয়েছে। মানে এখনো পর্যন্ত জানি যে ছুটি হবে, কিন্তু এটা যেহেতু মার্চ মাস চলছে, তো ওদের আবার কিন্তু মার্চ মাসে যেহেতু ইয়ার এন্ডিং থাকে, তার জন্য ওদের অফিস খোলাও থাকতে পারে স্যাটারডে সানডে। তো এখনও জানি না। তো আমার হাজব্যান্ড যেহেতু 3-4 দিন বাড়িতে থাকবে, তো এর মধ্যে তো আর পরিষ্কার করা সম্ভব হবে না। তো আজকে এই কাজটি কমপ্লিট করে নিলাম, আবারও পয়লা বৈশাখের আগে আর একবার ডিপ ক্লিন করলে হয়ে যাবে। তো পয়লা বৈশাখের আগে যেহেতু ঘরের পর্দাগুলো সব কাচা হয়, প্রত্যেকটা রুমের পর্দা বেডশিট এগুলো তো করাই হয়। আর এই বেডশিটটা দিয়েই আলনাটা ঢেকে দেবো, কারণ আলনার উপর প্রচুর জামা কাপড় রয়েছে, তো ওগুলোতেও ধুলো হয়ে যাবে। আর ওগুলো ধুলো হলে কিন্তু একসঙ্গে এত জামা কাপড় পরিষ্কার করা আমার পক্ষে সম্ভব নয়। তো এই যে ভ্যাকুয়াম ক্লিনার দিয়ে যদি করতাম তাহলে কিন্তু এরকমটা না করলেও হতো। তো এই ড্রেসিং টেবিলের উপর বা প্রত্যেকটা ফার্নিচারের মাথার উপর দিয়ে কিন্তু একটু বেশি ধুলো পড়ে। জানি না ঘরের মধ্যে এত ধুলো কোত্থেকে আসে। তো এগুলো এই যে ঝেড়ে নিচ্ছি, কিন্তু এইভাবে ঝাড়ার কারণে সবই কিন্তু উড়ে ঘরের মধ্যে পড়ছে বা আমার চোখে মুখে মাথায় আসছে। তো এই যে যতদূর সম্ভব করা যায়, আর খুব একটা নেই, বললাম কিছুদিন আগেই যেহেতু ডিপ ক্লিন করেছি, তো হালকা যা ছিল সেগুলোই আবার করে নিচ্ছি। তো আমি ঘরে এসেছিলাম প্রায় 12টার সময়, আর এখন 12টা 15। তো মাত্র 30 মিনিটের মধ্যেই আজকে বেডরুমটা ডিপ ক্লিন কীভাবে করি সেটাই আপনাদের সাথে শেয়ার করব। তো অলরেডি আমি 15 মিনিট হয়ে গেছে, আর 15 মিনিট আমি কাজ করেও ফেলেছি, আর বাকি 15 মিনিটের মধ্যে পুরো কাজটা কমপ্লিট করার চেষ্টা করছি। তো ঘরের সমস্ত ঝুল আমার ঝাড়া হয়ে গেছে, এদিকে খাটের তলাটাও ভালো করে পরিষ্কার করে নিয়েছি। তো খাটের তলা আমি কিন্তু 1-2 দিন বাদে বাদে মপ দিয়ে মুছি, তো খাটের তলাতেও কিন্তু খুব একটা নোংরা নেই। আর ওই তো আমার ছেলের যেহেতু ডাস্ট অ্যালার্জি রয়েছে, তো আমি কিন্তু ধুলো জমতেই দিই না ঘরের মধ্যে। এবার বিছানাটাও ঝেড়ে নিলাম, আর ফার্নিচারগুলো তো একটু মুছতেই হবে। তো ওই উপর থেকে ধুলোগুলো ঝেড়েছি, ওগুলো তো পড়েছে ফার্নিচারের উপর, তো ফার্নিচারগুলো এখন ভালো করে মুছে নেব। আর এগুলো তো মোছামুছি 1-2 দিন বাদে বাদেই আমি করে থাকি। আর এই তো এখন এই টিভির পিছনটাও মুছে নেব। তো টিভিটাতে একটা কাভার পরানো ছিল, কাভারটা আমি খুলে দিয়েছি। তো কাভারটাতেও তো ধুলো পড়ে, কাভারটাও কাচতে হয়। তো তাছাড়া কাভারটা পরালে টিভিটা ভালো লাগে না দেখতে, তো কাভারটা সরিয়ে দিয়েছি। আর এই 1-2 দিন পরে পরে এটা একটু ঘুরিয়ে মুছে নিলেই হয়ে যায়, এতে করে দেখতেও ভালো লাগে, আবার ধুলোটাও তো বেশি জমা হয় না। বিয়ের পরে যবে থেকে পড়াশোনা শুরু করেছি, মানে 2021 সাল থেকে, তখন থেকেই কিন্তু আমাদের ঘরে কোনো কেবিল কানেকশান নেই। আমরা ওই বাংলা সিরিয়াল বা টিভিতে কেবিল কানেকশানে যে সমস্ত চ্যানেলগুলো আসে ওগুলো কিন্তু কিছুই দেখা হয় না। ওই নেটফ্লিক্সটা একটু আছে, ইউটিউব আর ওই হইচইটা, এগুলো সাবস্ক্রিপশন করা আছে। খাটের তলাটা আগেই ভালো করে চারপাশ দিয়ে ঝাড়ু দিয়ে ঝাড় দিয়ে নিয়েছিলাম, তো এখন একটু মুছে নিলাম। তো সেরকম কোনো নোংরা নেই আর কি, যেহেতু আগে পরে মোছা হয় বা মুছতে থাকি, খুব একটা জমা হয় না। আর সমস্ত কিছু ঝাড়া মোছা কমপ্লিট। মেঝেতে যা ধুলো পড়েছিল সেটাও তো আমি ওই যে মপ দিয়ে মুছে পরিষ্কার করে নিলাম। আর এখন বেডশিটটা পাল্টে নিলাম। তো এই বেডশিটটা আমার দিদি আমাকে একসময় দিয়েছিল, তো আমার যখন বার্থডে ছিল, বার্থডেতে একটা শাড়ি গিফট করেছিল, আর তার সঙ্গে এই বেডশিটটা দিয়েছিল। তো এটা কিন্তু বার্থডেতে গিফট করা বলে দেয়নি আর কি, এটা ও কোনো এক দোকান থেকে অনেকগুলো বেডশিট কিনেছিল রিজনেবল প্রাইসে।
তো সেখান থেকে আমাকে একটা দিয়েছে, আর আমার যে বার্থডে উপলক্ষে আমাকে একটা শাড়ি দিয়েছিল। তো এটা আমার যেহেতু অনেকগুলো চাদর ইউজ করছিলাম, তার জন্য এটা আর এতদিন ইউজ করা হয়নি। তো সব চাদরগুলোই আমার মোটামুটি বেরিয়ে গেছে আর কি, খারাপ হয়ে গেছে। তো এটা ঘরের জন্য রেখে দিয়েছিলাম তোলা তোলা করে পাতবো বলে। তো এখন এটা পেতে নিলাম। আর সামনে যেহেতু পয়লা বৈশাখ আসছে, পয়লা বৈশাখে আবার নতুন নতুন জিনিসপত্র সব কেনা হবে, তার জন্যই আর কি এটা বের করে নিলাম। তো চাদরটা এখন ভালো করে পেতে নেব, তারপরে যাব আমি স্নান করতে। তো ঘরটার গোছানো মোটামুটি কমপ্লিট, আর অন্যান্য ফার্নিচার তো গোছানোই আছে, আজকে সোফা বা অন্য রুমগুলো না গোছালেও হবে। আর এই তো এইভাবে মাত্র 30 মিনিটের মধ্যেই আমি আমার বেডরুমটা ডিপ ক্লিন করে নিলাম। যেহেতু মাঝে মধ্যেই ক্লিন করি, তাই ডিপ ক্লিন করতেও কিন্তু খুব একটা সময় লাগে না। আর যখনই আমরা 2-3 মাস ছেড়ে দেব, ঘর পরিষ্কার করব না, বা যে জায়গাগুলোতে ঝাড়ু পৌঁছায় না, যেমন খাটের তলা, আলমারির তলা, ওগুলোতে যদি আমরা ধুলোগুলো জমতে দিই, তাহলে কিন্তু যেদিন আমরা ডিপ ক্লিন করতে যাব সেদিন কিন্তু আরও বেশি সময় লেগে যায়। তো মাঝে মধ্যেই যেহেতু ডিপ ক্লিন করা হয়, তার জন্য আর কিন্তু আজকে আমার খুব একটা সময় লাগেনি। তো এই তো বিছানাটা গুছিয়ে নিয়েছি। তো আমার ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটি লাইক করে দেবেন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আসবো আর একটি নতুন ব্লগ নিয়ে, সেই সঙ্গে সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো বিদায় চেয়ে নিচ্ছি। ধন্যবাদ।